ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের যে সত্য ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি শুধুমাত্র একটি পরিবারকে নিয়ে নয়, বরং একটি অভিশপ্ত কবর বা বলতে পারেন একটা গাব গাছকে কেন্দ্র করে এবং এক মেয়ের কণ্ঠ হারিয়ে যাওয়ার অসহ্য যন্ত্রণা নিয়ে এই গল্প আমাকে একজন পাঠিয়েছে। আর তার পরিচয় গোপন রেখেই আমি আপনাদের কাছে এই ঘটনাটি তুলে ধরছি। উনি নিজেই বলেছেন এই ঘটনা আজও ওনাদের পরিবারের কেউ ভুলতে পারেনি এবং আমি যখন প্রথমবার এই কাহিনী পড়েছিলাম আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। তো চলুন বেশি দেরি না করে আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটা 1996 সালের একটা সাধারণ হিন্দু পরিবার, মা বাবা আর তাদের দুটি সন্তান, একটি মেয়ে আর একটা ছেলে। তারা তখন গ্রামের একদম শেষ প্রান্তের একটা অচেনা এলাকায় থাকতো। সেখানে কাজকর্মের খুবই অভাব। তখন তাদের ছেলেমেয়েরা দিন দিন বড় হচ্ছে, পড়াশোনার খরচও বাড়ছে, সংসারের চাপও বেড়ে চলেছে। তাই তারা সেই পরিবারটি সিদ্ধান্ত নেয় তারা এই গ্রামের জমি বাড়ি সব বিক্রি করে একটু শহরের দিকে যাবে। কারণ তারা ভেবেছিল শহরে গেলে হয়তো তারা ছেলে মেয়েকে অনেক ভালোভাবে মানুষ করতে পারবে, যেহেতু শহরের বুকে শোনা যায় কাজবাজের কোনো অভাব নেই। আর সত্যি কথা বলতে সেই সময় শহরের অনেক জায়গা ফাঁকা ছিল, নির্জন এলাকা ছিল। তারা তখন সেই শহরে গিয়ে জমি জায়গা দেখে তারা একটা জায়গাও পছন্দ করেছিল। জমিটা 3.5 কাঠা। জমির চারপাশে রয়েছে আম গাছ, জাম গাছ, আর একটা বাড়ির কর্নারে পূর্ব দিক করে একটা গাব গাছও ছিল। জমিটা একটু ভিতরের দিকে হলেও জায়গাটা অনেকখানি উঁচু ছিল। জমির আশেপাশে নিরিবিলি একটা দুটো ঘর ছিল। আর এই জমিতে আগের যারা বাসিন্দা ছিল তারা শোনা যায় মুসলিম পরিবার, যারা হঠাৎ করে নাকি এই জমি ছেড়ে একটা দালালের মাধ্যমে জায়গা বিক্রি করে চলে যায়। কেন তারা গেল কেউ জানে না, কিন্তু পরে জানা যায় কিছু একটা ঘটনা ঘটেছিল তাদের সঙ্গে। তখন তারা সেই গ্রামের দালালের কাছ থেকে সেই জমিটি 30,000 টাকা দিয়ে কিনে ফেলে। টাকা পয়সার খুবই অভাব ছিল, তবুও অনেক কষ্ট করে তারা জমিটাকে নিতে বাধ্য হয়েছিল। কারণ গ্রামে তো কাজবাজের খুবই অভাব। যদি একটু শহরে এসে ভালোভাবে দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা যায়, তখন তারা টিন আর টালির ছোট্ট একটি বাড়ি বানিয়ে পরিবারটি সেখানে বসবাস শুরু করে। প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর ধীরে ধীরে অদ্ভুত কিছু ওই পরিবারে হতে শুরু করে। একদিন তাদের বড় মেয়েটি খেলতে খেলতে বাড়ির মাঝখানে থাকা একটা খুদে জাম গাছের নিচে গিয়ে জাম কুড়িয়ে খায়। জামগুলো দেখতে বেশ ভালো, কালচে আর বেশ ছোট ছোট, অদ্ভুত রকমের দেখতে। পরের দিন সকালে যখন মেয়েটি ওই জাম খেলো, তখন হঠাৎ দেখা গেল সে আর কথা বলতে পারছে না, গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না। তখন সে হাতের ইশারায় কাঁদতে কাঁদতে বলছে, মা, আমি কিছু বলতে পারছি না, আমি ওই জাম গাছ থেকে জামগুলো কুড়িয়ে খেয়েছিলাম, তারপর থেকেই মনে হয় আমার এরকম হচ্ছে। চোখে মুখে তখন মেয়েটির ভয়ের ছাপ, যেন কিছু একটা তাকে চেপে ধরেছে। মা বাবা প্রথমে ভাবলো এটা হয়তো কোনো গলার সমস্যা হয়েছে। তাই তখন তার মা ভাবলো যে হয়তো ডাক্তার দেখালে এইটা ঠিক হয়ে যাবে। তাই তার মা তার মেয়েকে নিয়ে সেই দিন ডাক্তারখানায় যায় এবং ডাক্তারের কাছে গিয়ে ঘটনাটি সব খুলে বলে। ডাক্তার তখন তার মাকে বলে যে এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো আপনার মেয়েকে খাইয়ে দেবেন, দেখবেন 7 দিন পরে ঠিক আপনার মেয়ে আগের অবস্থায় ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এরকম করে ঠিকঠাক টাইমে তখন তার মা সেই ডাক্তারের দেওয়া ওষুধগুলো খাইয়ে দিল
এরকম করে 7 দিন কেটে গেছে, কিন্তু তার মেয়ের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মেয়েটা প্রায় সময়ই মাঝরাতে সেই জাম গাছের নিচে একা একা বসে থাকতো, রাতে ঘুমাতো না। একা একা সে তখন রোজ রাতে ঘুম থেকে উঠে সেই গাছটার সামনে তাকিয়ে কাঁদতো এবং মনে হয় সে কারোর সাথে ফিস ফিস করে কথা বলছে, কিছু বলার চেষ্টা করছে। হয়তো সে বলছে, আমার গলার স্বরটা ফিরিয়ে দাও, আমার কণ্ঠ তুমি ফিরিয়ে দাও। একদিন রাতে তার মা তাকে দেখতে পায়, দেখে তাদের মেয়ে সেই জাম গাছের নিচে বসে কিছুর সাথে কথা বলছে, কারো একটার সাথে কথা বলছে। তার মা একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একটা কালো অবয়ব তার মেয়ের সামনে বসে আছে। আর তখনই ঘরের মধ্যে থেকে মনে হয় দাঁড়াম করে কিছু একটা পড়ে গেল। মনে হলো হারান তো খাটের ওপর শুয়েছিল, সে কি খাটের ওপর থেকে নিচে পড়ে গেল? তার মা তখন এই কথা ভেবে দৌড়ে ঘরে যায়, গিয়ে দেখে তাদের হারান জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হারানের বাবা তখন বাড়িতে নেই, টাকা পয়সার জন্য সে একটু বাইরে গেছে, তার ফিরতে 3 দিন লাগবে। তখন তার মা এই সব ঘটনার কথা ভেবে তার বাবাকে ফোন করে বলে, কোথায় আছো তুমি? এখনই বাড়ি ফিরে এসো, তোমাদের ছেলে মেয়ে আর স্বাভাবিক অবস্থায় নেই, হয়তো এই সংসারটা চিরকালের মতন শেষ হয়ে যাবে। হারানের বাবা তখন এই কথা ভেবে বলে, কেন, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি একটু সামনে নাও, আমার বাড়ি ফিরতে 3 দিন লাগবে। হারানের মা তখন এই কথা শুনে একটু কষ্ট পায় এবং তার বাবাকে বলে, তুমি পারলে কালকেই চলে এসো, নয়তো আমরা হয়তো বাঁচতে পারবো না। হারানের বাবা তখন বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি কালকের যাওয়ার চেষ্টা করছি, তুমি আজ রাতটা তুমি সামলে নাও। এরপর যতই রাত গভীর হতে থাকে, দেখা যায় আরও ভয়াবহ কিছু ঘটনা। তাদের ছোট ছেলে হারান, সে দুপুরবেলা সে মাঝরাতে সেই গাব গাছে উঠে পাকা পাকা লাল সেই গাব ফলগুলো কামড়ে কামড়ে খাচ্ছে এবং মা মা বলে চিৎকার করছে। গাছের ডালপালাগুলো ঠিকঠাক ছিল না, গাছটা নড়ছে। সেই রাতে তখন ছেলের আওয়াজ শুনে তার মায়ের ঘুম ভেঙে যায়। এরপর তার মা গিয়ে দেখে তাদের ছেলে একটা গাব গাছের উপরে উঠে বসে আছে এবং তার নিচের ডালে বসে আছে একটা কালো অবয়ব, যেটা তার মেয়ের সামনেও বসে থাকতে দেখেছিল। তার পাটা লম্বা, একটা ডালে বসে আছে। তার মা তখন বলে, কিরে বাবু, নাম ওখান থেকে, পড়ে যাবি তো, তুই ওখান থেকে পড়ে গেলে মারা যাবি। আর তোর নিচে তুই কি দেখতে পাচ্ছিস না? দেখ, একজন অশরীরী বসে আছে, তুই ওখানে কি করে বসে আছিস? নেমে আয় বাবা, নেমে আয়। হারানের মা তখন তাকে অনেক বকাঝকা করে সেই রাতে ছেলেটিকে অনেক কষ্টে নামিয়ে আনে। আবার সেই রাতেই দেখা যায় হারানের প্রচণ্ড জ্বর, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, চোখটা পুরো লাল, বিছানার ওপরে শুয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে, মা, ও আমাকে আবারও ডাকছে ওই গাছে, আমি আবারও সেখানে যাওয়ার চেষ্টা করব। মনে হয় আমার শরীরের ভেতরেও গ্রাস করেছে। তখনই তার মা ঘরে থাকা সর্ষের তেল গরম করে ছেলের কপালে এবং বুকে মালিশ করতে থাকে এবং তার মা দেখতে পায় ছেলের পিঠে কালো বড় বড় নখের আঁচড়ের দাগ, যেন ওই কালো অবয়ব নখের আঁচড় মেরেছে। হারানের মা তখন তার ছেলের এইরকম অবস্থা দেখে একটা জলপট্টি ছেলের কপালে দিয়ে দেয় এবং মাথায় হাত বুলিয়ে বলে, বাবা, তুই চিন্তা করিস না, কাল তোর বাবা ফিরে আসবে আর আমরা হুজুরের কাছে যাব, নয়তো এখান থেকে হয়তো আমরা আর বাঁচতে পারবো না। পরদিন সকাল হয়ে যায়, দেখা যায় বাড়িতে পাড়ার এক বয়স্ক মহিলা আমাদের বাড়িতে এলো এবং আমাদেরকে বলে,
দেখো, তোমাদের আগেও এখানে একটা পরিবার ছিল, মুসলিম পরিবার। তাদের সাথেও এইরকম কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল। শুনেছিলাম তো তাদের পরিবারের দুজন লোক মারা গিয়েছিল, আর ওই গাব গাছের নিচে তাদের দুজনকে কবর দিয়েছিল। আশেপাশের লোকজন অনেক সময় তাদের ছায়াকে দেখতে পেত, কিন্তু পাড়ার লোক অতটা গুরুত্ব দেয়নি। আর ওই জমির পূর্ব দিকেই থাকে ওরা। ওরা কাউকেই মনে হয় আর শান্তি দেবে না। তখন সেই মহিলা সেই হুজুরের কথা বলে। হারানের মাও ভেবেছিল সে হুজুরের কাছে যাবে। তখন সেই বৃদ্ধা মহিলা বলে, তোমরা হুজুরের কাছে যাও, এখনই যাও। তখন দেখা যায় হারানের বাবা অনেক কষ্ট করে গাড়িতে জার্নি করে তাদের বাড়িতে এসে পৌঁছায়, এবং তার বাবা হারানের আর তার মেয়ের এইরকম অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, এখনই হুজুরের কাছে চলো, নয়তো আমার ছেলে মেয়েকে হয়তো আর বাঁচাতে পারবো না। তখন তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে একটা ভ্যানে করে হুজুরের বাড়িতে যায়। হুজুরের বাড়িটাও তাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার হবে। অনেক কষ্ট করে হারানের বাবা ভ্যানটাকে কোনো রকম কষ্টে চালিয়ে সেই হুজুরের বাড়িতে গিয়ে পৌঁছায়। হুজুর তখন তার ছেলে মেয়ে দুজনকে দেখে বলে, বাবা, এদের দুজনকে তো পুরো শেষ পর্যায়ে নিয়ে এসেছিস, একটু তাড়াতাড়ি আসতে পারতিস, বোধহয় একটু লেট করে ফেলেছিস তোরা। যাই হোক, চিন্তা করিস না, আমি তোদের ছেলে মেয়ে দুজনকে বাঁচিয়ে নেব। হুজুর তখন আমাদেরকে বলে, চল আমাকে তোদের বাড়িতে নিয়ে চল, নয়তো আমি ব্যাপারটিকে বুঝতে পারবো না। আমাকে আগে জায়গাটা পরিদর্শন করতে হবে, আমাকে দেখতে হবে সে কতটা শক্তিশালী, তবেই তো আমি ওর সাথে লড়াই করতে পারবো। এই কথা বলে হুজুর সেই সন্ধ্যায় আমাদের বাড়িতে আসেন এবং বাড়ির উঠানের সেই কাঠের দরজাটা খুলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করে, তখনই দেখা যায় তার মুখটা একটা ফ্যাকাশে ভাব হয়ে যায়। তিনি বলেন, আমি এর আগে অনেক জায়গায় গেছি, কিন্তু আমার শরীর এরকমভাবে কোনোদিন ভারী হয়ে যায়নি, গাটা কেমন হালকা লাগছে আমার। সেই হুজুর তখন ব্যাপারটিকে বুঝতে পেরে সেই হুজুর তখন এক হাতে কোরআনের আয়াত পড়তে থাকে এবং তার কাছে থাকা একটা মন্ত্র পড়া জল বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে দিল। তখন মনে হয় যেন বাড়ির চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। সেই হুজুরের প্রবেশের মাত্রই ঘরের আলো হঠাৎ নিভে গেল। জাম গাছের দিক থেকে মনে হয় এক ধরনের গুঞ্জন ভেসে আসছে। মানুষের কণ্ঠ নয় ওটা, যেন বহুরূপী কণ্ঠ মিলে কাঁদছে। হারান তখন খাটের ওপর শুয়েছিল। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে হুজুরকে বলল, তুই এখান থেকে চলে যা, এখানে এসেছিস কেন? হুজুর তখন বুঝতে পেরেছে হারানের শরীরে অশরীরী তাকে গ্রাস করেছে। সেই হুজুর তখন আরও জোরে জোরে কোরআন পড়তে থাকে। কোরআন পড়া তিনি থামান না। আচমকাই দেখা গেল হঠাৎ তাদের মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মা তার মেয়ের বুকে হাত দিয়ে দেখে মেয়ের বুকের একপাশে ধড়পড় করছে। হুজুর তখন তার ছেলে আর মেয়েকে একটা তার কাছে থাকা সাদা চক দিয়ে তাদের উঠানে একটা গোল দাগ বানালো এবং হারান আর তার মেয়েকে সেই গোল দাগের মধ্যে বসিয়ে রাখে এবং আরবি ভাষায় বেশ কয়েকটা মন্ত্র পড়তে থাকে এবং কিছু জল হারানের গায়ে এবং সেই মেয়েটার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং বলছে, ওই গাব গাছের নিচে কিছু একটা পোতা আছে, যেটা বহু বছর আগে কোনো একটা পরিবার মৃত লাশ ওইখানে কবর দিয়েছিল। সেই হুজুর তখন অনেকক্ষণ ধরে বেশ কয়েকবার মন্ত্র পড়ে আমার ছেলে মেয়ে দুজনকে সুস্থ করে দিয়েছিল এবং একটা তাবিজ আমার মেয়ের হাতে আর আমার ছেলের হাতে বেঁধে দিয়েছিল আর বলেছিল, এটা রোজ শনি মঙ্গলবার রাতে তোর ছেলে আর মেয়েকে ধুয়ে একটু জল খাইয়ে দিবি, আর এই জালের কাঠিটা দেখছিস, এটা একটা ঘুনসির মাধ্যমে বেঁধে তোর ছেলে আর মেয়ের কোমরে পরিয়ে দিবি।
দেখবি কিচ্ছু হবে না। আর আমি এই জমিতে একটা দাগ কেটে দিয়ে যাচ্ছি, যেটা তোর বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। মানে ওই অবয়ব যে তো অনেক শক্তিশালী শুনেছিলাম, আমি ওকে আমার জালে বন্দি করে নিয়েছি। চিন্তা করিস না, তোরা এখানে থাক, সারা জীবন থাকতে পারবি, তোদের কিচ্ছু হবে না। হুজুর তখন বলে, ওই গাব গাছের নিচটা একবার ঘুরে দেখবি তো, কোনো মৃত মানুষের কবর রয়েছে কি না। এই কথা বলে সেই হুজুর বাড়ি চলে যায় এবং সেই হুজুরের কথা মতো পাড়ার বেশ কয়েকজন লোক এনে সেই গাব গাছের নিচটা খোঁড়া হয়। অনেক ফুট মাটি খোঁড়ার পর বের হয় একটা পুরনো লাল কাপড়ে মোড়া একটা মৃত লাশ। চোখের মধ্যে কিছু নেই, মনে হয় পিঁপড়ে খেয়ে নিয়েছে। দেখা যায় একটা মাটির হাঁড়িতে মানুষের চুল, নখ আর একটি শিশুর পুরনো জামাও রয়েছে। কিন্তু ঠিক তখনই সেই রাতে দেখা যায় ওই মাটি খোঁড়ার কারণে সেই গাব গাছের ডালটা ভেঙে পড়ে। সেই দৃশ্য দেখে এলাকার লোকজন তখন সেখান থেকে পালিয়ে যায়, মাটি খোঁড়া বন্ধ করে দেয় তারা। এবং তারা বলে, তোমাদের এখানে কিছু একটা রয়েছে, আমরা এই মাটি খুঁড়তে পারবো না, এটা কোনোদিনই সম্ভব না, ওখানে কিছু অশরীরী রয়েছে, আমরা চলে গেলাম। এই বলে তারা তাদের বাড়ি চলে যায়। কিন্তু তার মা বাবার মনে এখনও তাদের সন্দেহ ছিল, তাই তারা সেই হুজুরকে ফোন দিয়ে বলে, হুজুর আপনাকে আবারও আমাদের বাড়িতে আসতে হবে, ও এখনও চিরকালের জন্য যায়নি, ও ওইখানেই রয়েছে, যেটা অনেক শক্তিশালী। হুজুর তখন বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু এটা শেষবারের মতন আমি তোমাদের বাড়িতে যাব, নয়তো এরপরে আমার আর সেখানে যাওয়া সম্ভব হবে না। এই কথা বলে হুজুর পরদিন সকালে আবার আমাদের বাড়িতে আসে এবং হঠাৎ একা একাই তিনি বলতে থাকে, এই জমিতে বহু বছর আগে এক মহিলা আর তার মৃত সন্তানের ওপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে মেরে ফেলা হয়েছিল, আর তাদের দুজনের কবর এই গাব গাছের তলায় দেওয়া হয়েছিল। আর এটা আমি স্বপ্নে দেখেছিলাম এবং আমার স্বপ্নে ওই কালো অবয়বগুলো এসে বলেছিল, শোন, ওই বাড়িতে যাবার তুই চেষ্টা করিস না, তুই যেটা করেছিস এটা অনেক অন্যায় করেছিস। দ্বিতীয়বার কিন্তু এই বাড়িতে এসে কোনো ক্ষতি করার চেষ্টা করবি না আমাদের। বহু বছর ধরে আমরা এই জমিতে রয়েছি, আমরা কারোর ক্ষতি করি না, আর তুইও করার চেষ্টা করিস না, শেষ হয়ে যাবি কিন্তু তোরা। হুজুরের কথা শুনে হারানের মা বাবা তখন একটু ভয় পেয়ে যায়, বলে, বাবা তাহলে আমরা কি করব, আমাদের বাঁচার উপায় কি? তখন সেই হুজুর হারানের মা বাবাকে বলে, তোরা শনি আর মঙ্গলবার রাতে একটু খাসির মাংস, বাপ তোদের বাড়িতে যদি কোনো সময় ভালো মন্দ রান্না হয় তাহলে পারলে ওদের দুজনকে খেতে দিবি, ওদের খুব খিদে পায় মাঝে মধ্যে, বুঝলি তো, তাই ওদের উৎপাতটা একটু বেড়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, ওদেরকে খেতে দিবি, তোদের কোনো ক্ষতি করবে না। আর এখানে কোনো গুণগান তুকতাক করবি না, আর কোনো কবিরাজিকেও এরপরে ডাকবি না কিন্তু, তাহলে কিন্তু সে শেষ হয়ে যাবে। ও কিন্তু অনেক শক্তিশালী, আমি ভুল করেছি ওর সাথে লড়াই করে, আমার প্রথমে আসা এখানে ঠিক হয়নি। যাই হোক, ভালো থাকিস তোরা, আমি চলে গেলাম। এই বলে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, তিনি লাস্টে লিখেছে যে এখনও নাকি ওই পরিবারটি বিভিন্ন ধরনের বিরল রোগে আক্রান্ত, মানে তাদের বংশ পরম্পরা বলতে পারেন। মানে তাদের বাড়ির সেই মেয়েটির বিয়ে হয়েছিল, কিন্তু তার একটি ছেলে সন্তান হয়, সেই ছেলে সন্তানটির নাকি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছিল এবং তাদের মাঝে মাঝে কোনো এক অশরীরী আত্মা তাদেরকে স্বপ্ন দেখায়, বলে, দেখ তোরা এই জমিটা ছেড়ে অন্য জায়গায় চলে যা, এই পুরো জায়গাটা আমাদেরকে ছেড়ে দে। কিন্তু কিছু করার নেই, সেই পরিবারটি খুবই গরিব এবং তাদের অতটা টাকা পয়সাও নেই, তো তাই তারা সেখান থেকে আর যেতেও চায় না। এবং সেই পরিবারটি ওই কালো অবয়বগুলিকে বলেছিল, দেখো আমাদেরকে তুমি কোনো ক্ষতি করো না, আমরা আমাদের জায়গায় থাকবো, তুমি তোমাদের জায়গায় থাকো। এই বলে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আর এমন অভিশপ্ত ঘটনা শুনে তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণে ভালো থাকবেন। শুভরাত্রি।